একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাই শক্তি, একতাই ৫ আগস্টের চেতনা। যতদিন আছে একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে সূচনা বক্তব্যে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার একতার এই বার্তা রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান নাকি অদৃশ্য? কেন গণঅভ্যুত্থানের ৫ মাসের ব্যবধানে আমরা দেখছি অংশীজনদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে? বর্তমান প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র, নির্বাচন কিংবা সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং? সামনে কি রাজনীতি অপেক্ষা করছে আমাদের জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি শুরুতে আমি বলছিলাম, প্রধান উপদেষ্টা আজ আমাদের স্মরণ করিয়ে দিলেন আবারও যে ৫ আগস্টের চেতনাই হচ্ছে একতা। কিন্তু সেই একতা আসলে রাজনৈতিক অঙ্গনে আমরা কতটা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে? এই মুহূর্তে মোটা দাগে পাচ্ছি, কারণ সবাই একমত হয়েছে যে ফ্যাসিজম বিদায় নিয়েছে, তারা যেন পুনর্বাসিত হতে না পারে। আমরা আরও একবার দেখলাম যে ভারতের সাথে যখন ইস্যু তৈরি হলো তখন কিন্তু আবার একতা ফিরে এলো। কিন্তু যখন নিজস্ব রাজনীতি অথবা আমাদের ভবিষ্যতের দেনা পাওনার হিসাব চলে আসছে, অথবা সংস্কার অথবা নির্বাচন, তখন আমরা আবার দেখতে পাচ্ছি যে দলগুলোর বিভিন্ন অবস্থান তৈরি হচ্ছে। এটিও কিন্তু অস্বাভাবিক না, কেননা সব দল একই রাজনীতি করবে, একই মতের হবে, একই পথের হবে, সব কিছুতে একতাবদ্ধ হয়ে উঠবে, তাহলে আর রাজনীতি কেন হবে? এবং যে শেখ হাসিনা যেমনটি 16 বছর করেছেন। যে ইস্যুগুলোতে অনৈক্য তৈরি হচ্ছে, আমার ধারণা সেই ইস্যুগুলো মোটা দাগে অত বড় ইস্যু না। যেমন ধরেন এই যে ঘোষণাপত্রটি, যেটি গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দিয়ে ফেলতে চেয়েছিল, সেখানে বিএনপির অস্বস্তি আমরা দেখতে পেয়েছি। সরকার একটি অবস্থান নিয়েছেন, এখন দেখছি যে সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। কাজে এই ঘোষণাটিকে কেন্দ্র করে এক ধরনের অনৈক্যের ব্যাপার দেখা গেছিল। পরে কিন্তু আজকে আমরা বসে আমরা এখন শুনছি যেমন কি একটা কমিশন হতে পারে, কমিটি হতে পারে, যাতে করে কারোর মধ্যে দূরত্ব না থাকে। একইভাবে আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন না জাতীয় নির্বাচন, এ নিয়েও কিছুটা মতানৈক্য দেখছি। তবে এগুলো দূরীভূত হতে পারে যদি আমরা একবার শুধু 5ই আগস্টের পেছনের দিকে তাকাই এবং কি পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে বিরাজমান ছিল এবং কি পরিস্থিতিতে দেশে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এটি একবার ভাবলে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অংশীজনদের মাঝে এই 5 মাসের ব্যবধানে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটি কি স্বাভাবিক? একদিক থেকে স্বাভাবিক। দেখুন, রাজনীতিতেও একটি চলমান বিষয় এবং রাজনীতিতে আপনার মত পথ ভিন্নতা এগুলো থাকবে, এবং এগুলো নিয়েই কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বেশি বিউটিফুল যে একটি বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটি, যেটি রাজনীতি। এখন এর একটা সীমা পরিসীমা আছে। ধরেন আপনি এমন কোনো বাউন্ডারি ক্রস করবেন কি না যেখানে অনিশ্চয়তা তৈরি হয়, যেখানে অনৈক্য তৈরি হয়, যেখানে ফাটল ধরে, এবং সেই পথ বেয়ে কুচক্রীরা আবার ফিরে আসতে পারেন, অথবা প্রতিবেশী দেশ তার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেন। যেমন ভারতে আমরা দেখি, ভারত জাতীয় ইন্টারেস্টে কিন্তু সব দল এক, বিজেপি, কংগ্রেস, তৃণমূল সবাই এক। আমাদের সেরকম একটি রাজনীতি দরকার যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট বলে একটি বিষয় আছে, এবং সেই বিষয়গুলোতে সব দল এক হবেন এবং তাদের নিজস্ব রাজনীতি থাকবে, তাদের মত পথ ভিন্ন হবে, কিন্তু জাতীয় স্বার্থে তারা যেন এক জায়গায় দাঁড়াতে পারেন। অর্ধ শতাব্দী আমরা পার করে ফেলেছি, তারপরও জাতীয় স্বার্থে আমরা ঐক্যমত্যে কেন পৌঁছাতে পারি না? এর কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিটি একটি ভয়ঙ্কর মাত্রায় শেষ করে দেওয়ার রাজনীতি। আমি আপনাকে অপছন্দ করি, আমি আপনার শেষ চাই। আপনি আমাকে অপছন্দ করেন, আপনি বিনাশ করতে চান আমাকে। এগুলো কোনো গণতন্ত্রের ভাষা না, এগুলো রাজনীতিরও ভাষা না, এগুলো ক্রোধের ভাষা, এগুলো প্রতিহিংসার ভাষা। সামহাও এই ভাষাগুলোকে আমরা রাজনীতির ভাষা বলে মেনে নিয়েছিলাম। গণতান্ত্রিক রাজনীতিতে আপনার মতের মানুষ থাকবে, আপনার ভিন্ন মতের মানুষ থাকবে, আপনার চরম ভিন্ন মতের মানুষ থাকবে। এদেরকে নিয়ে আপনার সরকার চালাতে হবে, দেশ চালাতে হবে, সংসদ চালাতে হবে, এবং অসুস্থ রাজনীতি বিদায় নিবে, সুস্থ রাজনীতিতে বিতর্ক থাকবে। কাজে এই দূরত্ব কিন্তু খুব বেশি শঙ্কার না। আজ সারাদিনই আমরা যেমনটি অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে বিএনপি যোগদান করবে কি করবে না, শেষ পর্যন্ত বিএনপির একজন প্রতিনিধি যোগদান করেছে এবং তিনি প্রশ্ন রেখেছেন 5.5 মাস পর অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আসলে কতটা দরকার। প্রথম কথা, তার প্রশ্নটি যৌক্তিক, কেননা 5.5 মাস পরে ঘোষণাটি এলে সেই যে 5ই আগস্টে যে স্পিরিটে আমরা ছিলাম, আমরা যতটা যুথবদ্ধ ছিলাম, যতটা একে অন্যের হাত ধরেছিলাম, যতটা একটি ভয়ঙ্কর স্বৈরাচারী শাসনের পতনের পরে উপলব্ধি করছিলাম,
আজকে গত 5 মাসে বিভিন্ন ইস্যুতে বিরোধ করতে গিয়ে, আপনার দ্বন্দ্ব করতে গিয়ে, অনৈক্য করতে গিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি যেটি মনে করি, ঘোষণাপত্রটি জরুরি। কেননা আপনি যদি একটি দলিল তৈরি না করেন, তাহলে আপনার দার্শনিক ভিত্তি কি? এই যে গণ অভ্যুত্থান আমরা বলছি, জুলাই বিপ্লব বলছি, মনসুন রেভলিউশন বলছি, তার একটা দার্শনিক ভিত্তি লাগবে। আমাদের দার্শনিক ভিত্তিটি হচ্ছে যে আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দেশ, আমরা 71-এ সেই স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু 72 থেকে আমাদের স্বাধীনতার চেতনা দলীয় বাক্সে চলে গেছে। তারা মুক্তিযুদ্ধের একটি ন্যারেটিভ দিয়েছেন, তারা একজন ব্যক্তিকে নেতা বলে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের অন্যান্য নেতা এমনকি আমাদের সামরিক নেতৃবর্গকে তারা খাটো করেছেন, এবং তারা মানুষের গত 16 বছরে মানুষের অধিকার হরণ করেছেন। তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অকার্যকর করেছেন, তারা বাংলাদেশ রাষ্ট্রকে একটি ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এই সব কারণেই কিন্তু আপনি জানেন যে মানুষ রাস্তায় নেমে এসছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং স্বৈরাচারী শাসক, ফ্যাসিবাদী শাসক পালিয়েছেন। কাজেই এখন আমরা কি করব? আমরা একটি নতুন চেতনায় দেশ গঠন করতে চাই। সংবিধানের 72-এর সংবিধান যেহেতু একটি দলীয় গঠনতন্ত্রের প্রতিচ্ছবি বলে কেউ কেউ মনে করেন, অতএব আমরা সংবিধানে অনেক সংস্কার করতে চাই, সুপারিশ করতে চাই। আমাদের অনেক অনুবাদ অথবা প্রতিশব্দ ঠিক করতে হবে, যাতে করে এটিকে প্রজাতন্ত্র কম মনে হয়, রাজা রাজা কম মনে হয়, এবং জনগণের একটি। সে বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন আছে, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে, জুলাই ঘোষণাপত্র ঘিরে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। একটি দলিল তৈরি হওয়ার ক্ষেত্রে আসলে ঐক্যে ফাটল ধরার আশঙ্কাই কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে যে দেখুন, বয়ানটি যখন আপনি লিখবেন তখন যেন সেটি কোনো দলীয় রাজনীতির প্রতিচ্ছবি না হয়। আবার একই ভুল আমরা 72-এ করেছি। এখন বৈষম্য বিরোধীরা অনেক শব্দ বলছেন এবং জাতীয় নাগরিক কমিটি অনেক কিছু বলছেন। তারা এক সময় বলেছেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, কবর রচনা করবে, এটি মুজিববাদী সংবিধান। এখন যারা 71-এ যুদ্ধ করেছেন, যারা এই সংবিধান রচনার সাথে ছিলেন, তারা কিন্তু তাতে আহত হচ্ছেন, তাদের মনক্ষুণ্ণ হচ্ছে, তাই তো? এখন প্রচলিত রাজনীতিকে, যেখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, বাম গণতান্ত্রিক জোট রয়েছে, এদেরকে যদি আপনি এমন কোনো ভাষায় আক্রমণ করেন যেটি তাদের কাছে অস্বস্তির, তাহলে কিন্তু তারা আপনার সাথে ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন না। অতএব আপনাকে একটি মাঝপথে আসতে হবে, আপনার রাজপথের চেতনা থাকতে হবে। বড় দলগুলোকে তার রাজনৈতিক অক্ষমতার জায়গাটি আপনি সমালোচনা করতেই পারবেন, কিন্তু তাকে আপনি তির্যকভাবে আক্রমণ করলে তিনি তো আপনার ঘোষণাপত্রের সঙ্গী হবেন না। সেইখানেই অনৈক্যের ভয়টি। আমার ধারণা যে এটি খুব মুনশিয়ানার সাথে করা সম্ভব, এবং আপনি যদি মূল স্পিরিটটাকে ধারণ করেন, সেই জায়গাটিতে কিন্তু বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি কারো কিন্তু খুব বেশি বিরোধ নাই। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে তার আউটলাইনটি সবাই মেনে নিতে পারবেন, এবং এটিকে যত আপনার সংক্ষিপ্ত করা যায় তাহলে তার চেতনা তত স্ট্রং থাকবে, এবং আপনি অনেক দিন একটা সুপাঠ্যের জিনিস উপলব্ধি করতে পারবেন। আপনাকে যেন 50 বছর মনে করতে পারে যে আমাদের 24 সালে কিছু একটা ঘটেছিল। আমরা যেমনটি জানি, গতকাল 4টি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আমরা শুরুটা করতে চাই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব দিয়ে। সেটি হচ্ছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো সহ সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে বাংলাদেশের সাংবিধানিক নাম বদলে ফেলার এক ধরনের সুপারিশ করা হয়েছে এবং সংবিধানের 4টি মূলনীতি প্রস্তাব করা হয়েছে। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? প্রথমত বলি যে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আকবর আলী খান বলতেন মোগল সম্রাটের ক্ষমতার চেয়ে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, এবং সেটির প্রমাণ শেখ হাসিনা রেখে গেছেন। তিনি দলের প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি সরকারের প্রধান। তাহলে আমরা কি দেখলাম? তার দলদাস হতে দেখলাম তার দলীয় কর্মীদেরকে, মিডিয়াকে, সংস্কৃতিজীবীদেরকে, এমনকি ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে। এটি তো কোনো গণতান্ত্রিক শাসন না। এবং কি হলো, প্রায় 10 বছর তারা অনির্বাচিতভাবে দেশ শাসন করলেন, জনগণের ভোটাধিকার থাকলো না, মানুষ কোনোদিন ভোট দিতে পারছিল না, এবং তারা গুম খুন করছিলেন, নাগরিক অধিকার হরণ করছিলেন। এখন আপনি যদি শুধুমাত্র এই 10 বছর বা 15 বছরের ঘটনা দেখেন, শেষে যেটি তারা করলেন, তারা গণহত্যা করলেন। এখন আপনাকে তো আগামীর দিকে তাকিয়ে সংস্কারটি করতে হবে। কাজে আমরা চাই সেখানে যেন প্রধানমন্ত্রী অপার ক্ষমতার অধিকারী না হন, দুবারের মেয়াদের বেশি না থাকেন, যাতে করে দলের ভেতরে নেতৃত্ব বেরিয়ে আসতে পারে, এবং যাতে করে আপনার একাধারে 10 জন লোকের নাম বলার সুযোগ থাকে। এখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলোতে এক ব্যক্তির শাসন, সেখান থেকে বেরিয়ে যেতে হবে। অতএব ভারসাম্যের যে জায়গাটি তৈরি করার কথা হয়েছে, আমার ধারণা সব দল তাতে একমত হবেন।
এক নায়কতন্ত্রই কি স্বৈরাচারের পথ প্রশস্ত করে? একদমই করে। আমি প্রায়ই বলতাম গত শাসনটি ছিল ব্যক্তি শাসন। একজন ব্যক্তি তার সকালবেলা মুড যা ভালো থাকতে আপনি পূর্বাচলে প্লট পেলেন, সন্ধ্যাবেলা মুডের উপরে আপনি নিউ ইয়র্কের টিকিট পেলেন, বিকেলবেলা আপনাকে একটি ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো। এটি কি হতে পারে? তাই হয়েছে। কাজে আমরা চাই একটি সিস্টেমেটিক শাসন দেশে আসুক, সেখানে জবাবদিহিতা থাকুক, সেখানে অনেকের মত থাকুক, সেখানে আপনি একজন ভিন্ন মতের মানুষ হলেও আপনার যেন নাগরিক অধিকার কেউ হরণ করতে না পারে। এবার সংবিধানের অন্য জায়গাগুলোতে আসি। দেখুন, এটি একটি রিপাবলিক এবং এটি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইংরেজিতে যা আছে সুপারিশে কিন্তু তাই আছে। বাংলাটি করা হয়েছে এই জন্য যে গণপ্রজাতন্ত্রী প্রজা ব্যাপারটি নিয়ে ইদানিং অনেকেই কথা বলছেন, সেখানে আমরা জনগণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি। কাজেই এটি কিন্তু শুনতে হয়তো প্রথমে একটু খটকা লাগবে, কিন্তু অর্থের দিক থেকে নাগরিকতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন যে আমরা এখন নাগরিক, মানে প্রজা থেকে নাগরিক হয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এটি ঠিক আছে। যেটি করা হয়েছে যে আপনার মৌল চেতনা বলে, দেখুন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান শুনতে শুনতে আমরা কিন্তু এক চক্ষুদর্শী হয়ে গেছিলাম। আরও একটি ক্ষতি হয়েছে, মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগ তার দলীয় সম্পত্তি বানিয়েছিল। মুক্তিযুদ্ধ তো সবার। আমি যদি আওয়ামী লীগ নাও করি, আমি যদি আওয়ামী লীগের ঘোরতর বিরোধী থাকি, বিরোধিতাও করি, মুক্তিযুদ্ধ তো আমারও। কিন্তু আমরা সেই জায়গায় আবার দেখতে চাই মুক্তিযুদ্ধটি ফিরে আসুক। কিন্তু ধরেন সমাজতন্ত্র, মানে আপনার ধরেন গণতন্ত্র ইত্যাদি অনেক কিছু কিন্তু রিডান্ডেন্ট এবং ব্যবহৃত হচ্ছিল। সেই জায়গায় যদি সাম্য, মানবিক মর্যাদা এবং বহুত্ববাদ এবং গণতন্ত্রকে স্থান দেওয়া হয়, আমার মনে হয় সেটি ভালো হবে। তবে জনাব আশরাফ কায়সার, একটু ইন্টারাপ্ট করি, যেহেতু আপনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গটি নিয়ে এলেন, আমি একটু প্রাসঙ্গিক প্রশ্ন রাখতেই চাই। অনেকেই অভিযোগ করছে 24-এর গণঅভ্যুত্থানকেও কেউ কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। দেখুন, প্রথম কথা, মানে মতলববাজরা অনেক কিছু করতে চাইবে, সেটি প্রথম কথা। তারা নীরব গত 5 বছর ধরে। তারা গণহত্যা দেখেনি, তারা শেখ হাসিনার দুঃশাসন দেখেনি, বাংলাদেশ থেকে $200 বিলিয়ন পাচার হওয়া তারা দেখেননি। এখন তারা কি করছেন? প্রতিদিন ছোট ছোট বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছেন, বিভিন্ন বিতর্ক তৈরি করছেন। সেদিন আমি কিছু ফ্যাসিবাদের দোসরকে ইউটিউবার হয়ে বাজারে ফেরত আসতে দেখছি। তারা কিন্তু মতলববাজ। তারা 15 বছরে মতলবি করেছেন, এখন আবার বিভেদ তৈরির চেষ্টা করছেন, বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন। দেখুন, কোনো কথায়, বৈষম্য বিরোধী কোনো ছাত্রনেতার অথবা নাগরিক কমিটির কোনো কথায় আপনি মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে এমন ভাবতেই পারেন। আমিও ভেবেছি এবং আমি তার প্রতিবাদ করেছি। দেখুন, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বাংলাদেশে 24 আগামীতেও আসতে পারে। বাংলাদেশে একবার 1990 এসেছিল, তখনও আমরা বলেছিলাম এটিও একটি বিজয়, আগামীতেও বিজয় বলবো। আর সেখানেও তো বিতর্ক আছে যে জুলাই বিপ্লব না অভ্যুত্থান, প্রোক্লেমেশন না ডিক্লারেশন, এইগুলো থাকবেই। এগুলো কিন্তু আমরা অনেক দিন বিতর্ক করব, আবার একসাথে চা খাবো, একসাথে সংসদে যাব, একসাথে সরকার গঠন করব। কিন্তু মতলববাজরা চাচ্ছে আমি আর আপনি একসাথে না বসি। মতলববাজরা চাচ্ছে তারা আবার ফিরে আসুক। মতলববাজরা চাচ্ছে যাতে বিতর্ক তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা যায়। 71 সাল নিয়ে আপনি যদি ঘোষণাপত্রের খসড়াটি দেখেন, যেটি সব রাজনৈতিক দলকে শেয়ার করা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে 1990-কে উল্লেখ করা হয়েছে, সেখানে 24-এর গুরুত্ব বুঝিয়ে বলা হয়েছে। এর সাথে কোনো বিরোধ নাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি এবং সেখানে নাগরিকরা হবেন রাষ্ট্রের প্রধানতম মালিক। কাজেই এই জায়গাটিতে যেতে হলে আওয়ামী দুঃশাসন থেকে আপনাকে বেরোতে হবে, আওয়ামী মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে আপনাকে বেরোতে হবে। আপনার মনে আছে বাংলাদেশের 50 বছর, যেখানে একজন নেতার ছবি দিয়ে ঢাকা শহর ভরিয়ে রাখা হয়েছিল। ওনারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি চেতনা বিরোধী দল। ওনারা ওই সরকারটি মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধ তাদের ব্যবসা ছিল। মুক্তিযুদ্ধের নামে পদক দিয়েছেন তারা প্রায় 3.25 লক্ষ মানুষকে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা। তারা 12 বছর বয়সী মানুষকে মুক্তিযোদ্ধা বলে সচিব বানিয়েছেন। এইগুলো যখন আওয়ামী লীগের চোখের সামনে তুলে ধরা হয়, এগুলোর কোনো সদুত্তর তারা দিতে পারেন না। তারা মানুষের ইমোশন নিয়ে খেলতে চান, এখনো খেলার চেষ্টা করছেন। তারা কিন্তু ক্ষমা চাননি, তাদের কোনো অনুশোচনা আমরা দেখিনি। যেই দল, যেই খুনিরা 2000 মানুষের মৃত্যুতে অনুশোচনা করে না, তার কোনো মানবিক বোধ নাই। তার মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ব্যাপার ছিল আমাদের স্বাধীনতা। আমরা পরাধীন রাষ্ট্র থেকে স্বাধীন হতে চেয়েছিলাম। সেই দলকে আপনি কি করে বিশ্বাস করবেন যে 30,000 ছেলে মেয়েকে কাউকে অন্ধ করে, পঙ্গু করে দেশ ছেড়ে পালিয়েছে? আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে, দেখুন 71 সালকেও কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন ওই সময়ের সরকারটি কি করছিল, কলকাতায় কি হয়েছিল, কেন পরবর্তীতে আত্মসমর্পণ ভারতের সাথে হলো, কেন বাংলাদেশ
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে হলো না, এগুলো কিন্তু বিতর্ক এবং এগুলো খুব হেলদি। আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল এসব নিয়ে আপনি কথা বলবেন না, তাহলে আপনি স্বাধীনতা বিরোধী। আপনি যদি শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন করেন আপনি স্বাধীনতা বিরোধী। সেই ট্যাগিং এর ধারা কি এখন পরিবর্তন হয়েছে? হয়নি। দুঃখের কাহিনী হচ্ছে হয়নি। এর কারণ হচ্ছে ফ্যাসিজম তো আপনাকে অনেকাংশে ফ্যাসিস্ট করে ফেলে। দেখুন, এটি একটি রোগ, এটি একটি শাসনকাল না, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়। অতএব আপনি কিন্তু নিজের অজান্তেই অনেকটাই ফ্যাসিবাদী। আমাদের প্রত্যেকের ভেতরে শেখ হাসিনা ঢুকে গেছে। 5%, 10%, 15% শেখ হাসিনা। আমি প্রায়ই ঘরে ঘরে বলে থাকি, ঘরে ঘরেও শেখ হাসিনারা হয়তো আছেন, পুরুষ কিংবা নারী বলছি না, বা মানুষ হিসাবে। কীরকম শেখ হাসিনা? যিনি নিজে সিদ্ধান্ত নেন, যিনি অন্যের সিদ্ধান্তে তোয়াক্কা করেন না, যিনি পৃথিবীর সব কিছুতে জ্ঞান আছে বলে ধারণা করেন, সিদ্ধ ডিম থেকে স্যাটেলাইট পর্যন্ত, যিনি তার সামনে আর কোনো মানুষকে মানুষ মনে করেন না, এবং যিনি মানুষের মৃত্যুর চেয়ে মেট্রো রেলের কাঁচ ভাঙলে বেশি কষ্ট পান। কাজে আমরা যেন ধীরে ধীরে ওই আচরণ থেকে বেরিয়ে আসি। ধরেন আজকে ভিন্নমত যারা করছে তাদের উপরে ফ্যাসিজমের আক্রোশ দেখানো বা ব্যবহার করার কোনো সুযোগ নাই। আপনি আদিবাসীদের উপরে যে ঘটনা ঘটেছে, বাঙালিদের, বাংলাদেশিদের, মূলধারার মানুষের যথেষ্ট লজ্জা পাওয়া উচিত এই কাণ্ডের জন্য। যারা এটি ঘটিয়েছেন তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনি যদি কারো সাথে বৈষম্য করে থাকেন তার সেটি কিন্তু আসলে গ্রহণযোগ্য নয় সেই জায়গা থেকে। অ্যাবসলিউটলি না। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই প্রস্তাবগুলো আলোচনা আনতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আশরাফ কায়সার যে বিষয়টি প্রশ্ন রেখে গিয়েছিলাম, 16 ক্ষেত্রে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সুপারিশ রাখা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি যদি আমি উল্লেখ করি, সেটি হচ্ছে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রস্তাব, না ভোটের বিধান সহ আরো অনেক কিছু রয়েছে। প্রত্যেকটা খুব জরুরি এবং আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনাগুলো আমরা গত 5 মাস কেন, গত 5 বছর ধরেই করছি। আপনি যদি বিএনপির 31 দফা দেখেন, যেটি 2 বছর আগে প্রণীত হয়েছিল, সেখানেও কিন্তু এগুলো আছে। প্রথমত বলি যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান, আমরা এখন মোটামুটি সবাই জানি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না, প্রমাণিত। কাজে এটি নিয়ে যুক্তি দেওয়ার কিছু নাই। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে একাধিক আসনে প্রার্থী না করা, সেটি কিন্তু আবার ওই একনায়কতন্ত্র, ব্যক্তি শাসনের দিকে বাংলাদেশকে নিয়ে যায়। আর তরুণদের ব্যাপারে বলা হয়েছে যে আপনার 25 থেকে 21-এ নিয়ে যাওয়া যায় কিনা, যাতে করে তারা জনপ্রতিনিধি হতে পারেন। এটিও কিন্তু খারাপ উদ্দেশ্য না, যদি না বৈষম্য বিরোধীদেরকে সুবিধা দেওয়ার জন্য এটি চিন্তা করা হয়ে থাকে। নারীদের ব্যাপারে বলা হয়েছে, আপনি জানেন যে সংরক্ষিত আসনগুলো কদর্যময় রাজনীতি ছিল, কে কাকে কিভাবে বিজয়ী করেছেন, মনোনীত করেছেন, এগুলোর গল্প আছে সমাজে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে তাদের জন্য যদি সরাসরি ভোটের ব্যবস্থা করতে পারি, সেটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটি যুগান্তকারী ঘটনা ঘটবে। একই ঘটনা ঘটবে যদি 10% তরুণকে আপনি খুঁজে পেতে বের করতে পারেন। এগুলো কিন্তু সুপারিশ, এগুলো কিন্তু এমন হতে পারে আলোচনায় গিয়ে আপনি 100 জন না 30 জন করলেন, 10% না 5% করলেন, এগুলো নতুন করে সংযোজন বিয়োজন হতেই পারে। কিন্তু এইটি মানে এত প্রণিধানযোগ্য আলোচনাটি, যেমন আপনি না ভোটের কথা বলেছেন, আপনি 40%-এর নিচে ভোট পড়লে আপনি বলেছেন আবার ভোট হবে, এগুলো কিন্তু খুব জরুরি। কিন্তু আমরা তো একটা ধ্বংসস্তূপের মধ্যে। আপনি জানেন গত নির্বাচনে 2-2.5% ভোট পড়েছে কিনা সবাই সন্দেহ করে, সেখানে 42% হয়ে গেল, 40% হয়ে গেল। আর আমরা কি শুধু রাজনৈতিক ভোটের দিকে হেরেছি? এফবিসিসিআইয়ের নির্বাচন, বিজিএমইর নির্বাচন, এফডিসির নির্বাচন, এইগুলো পর্যন্ত সরকার কন্ট্রোল করত। কাজে আমাদের ভোটের সংস্কৃতিতে ফিরতে হবে। ভোটের সংস্কৃতি মানে হচ্ছে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। কাজে ওই জায়গাটিতে আপনাকে মেনে নিতে হবে জনগণের মানে রায়ে যারা বিজয়ী হন। দেখুন, গত সরকারটি বারবার বলছিল বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে। তো বিএনপি জামাতকে যদি দেশের মানুষ চায়, আপনার সমস্যা কি? যেমন এখন আওয়ামী লীগকে মানুষ চাইবে না, সরকারটি আওয়ামী লীগের নিশ্চয়ই গোসা হবে, কিন্তু মানুষ চাবে না, কারণ তার দুঃশাসন করে গেছে, গণহত্যা করে গেছে। রাজনীতিবিদরা একটা জিনিস ভুলে যান, মানুষের মনের ভেতরে স্থান পাওয়া ছাড়া তার আর কোনো জায়গা নাই। ডিজিএফআই তাকে বিজয়ী করতে পারবে না, সেনাবাহিনী না, বেসামরিক প্রশাসন না।
আর এইটাই তো নির্বাচনের সবচেয়ে বড় বিউটি, যে অনিশ্চয়তা। সরকারগুলো থরথর থাকে, তাদের হাঁটু কাঁপে, বা রাজনৈতিক দলগুলোর যখন ভোট হয় সে আপনাকে সুন্দর কথা বলে ভালো ব্যবহার দিয়ে মন জয় করতে চায়। এই সংস্কৃতি আমরা 15 বছরে দেখলাম না। কাজেই আমরা চাই যে রাজনীতিতে এই ভোট যেন, দেখুন ভোট হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একটি প্রাথমিক পর্যায়। কাজে আপনি যদি নির্বাচনটিকে আপনি কলঙ্কমুক্ত না করতে পারেন, প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে উঠাতে না পারেন, তাহলে আপনি কি করে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের দিকে যাবেন? আমার ধারণা রাজনৈতিক দলগুলোর এখানে খুব বেশি দ্বিমত করার সুযোগ নাই। যেমন সরকারের মেয়াদ, আমি জানি না এই কমিশন না, বোধহয় সংবিধান সংশোধন কমিশন 5 বছর থেকে 4 বছর করতে চেয়েছে। কারো আপত্তি করা উচিত না, কেননা আমরা যখন দেখুন গত সরকারটি 5 বছরের জন্য কোনোভাবে নির্বাচিত হয়েছিল, সেই নির্বাচন নিয়েও প্রশ্ন আছে 2008-এর। তারপরে তারা টেনে 16 বছর করেছেন। তার মানে হচ্ছে লোভটি এমনভাবে বাড়তে থাকে। কাজে আমরা চাই না কেউ এত লোভী হয়ে উঠুক 4 বছরকে 8, 8কে 12, 12কে 16 করুক। তারা যেন মেনে নেয় যে 4 বছর তারা পরীক্ষার হলে বসবেন, জনগণ বেছে নেবেন তার প্রার্থী, তাদের ভালো কাজের মূল্যায়ন করবেন, খারাপ কাজের মূল্যায়ন করবেন, এভাবেই গণতন্ত্র এগিয়ে যাবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। একটি হবে নিম্নকক্ষ, যা জাতীয় সংসদ নামে পরিচিত হবে, অপরটি উচ্চকক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর, আপনি একটু আগেই বলছিলেন, এবং 2 কক্ষে 505টি আসন রাখার সুপারিশ করা হয়েছে। এটিও এক অর্থে খুব ভালো। দেখুন আমরা দেশের ভেতরে, সমাজে, রাজনীতিতে নেতৃত্ব বাড়াতে চাই, এবং রাজনৈতিক নেতৃত্বই হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। আমরা যখন কর্পোরেট নেতৃত্ব দেখি, এনজিও সেক্টরের নেতৃত্ব দেখি, সেইখানে রাজনৈতিক নেতৃত্ব আপনি কি করে বাড়াবেন যদি না সব জায়গাতে আপনি নির্বাচিত নেতৃত্ব রাখেন। যেমন বিশ্ববিদ্যালয়গুলোকে আপনাকে ভাবতে হবে, স্থানীয় সরকারে ভাবতে হবে, আর জাতীয় নির্বাচনে আপনি যদি আসন সংখ্যা বাড়িয়ে দেন তাহলে করে আরও বেশি নেতৃত্ব এলো। তবে যেটি করতে হবে, তাদের সুবিধা কেটে দিতে হবে, তাদের শুল্কমুক্ত গাড়ি কেড়ে নিতে হবে, এবং তাদের অন্যান্য সুবিধা, যাতে করে যারা সত্যিকার অর্থের নেতৃত্বের জন্য আসতে চায়, যারা সমাজের কল্যাণ করতে চায়, যারা রাজনীতিতে অভিজ্ঞ দীক্ষিত হতে চায়, তাদেরকে যেন আপনি পান। এখন কি হয়েছে, দেশের সবচেয়ে বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে রাজনীতি, আর কদর্যময় দলীয় রাজনীতি অথবা ব্যক্তির পছন্দ। আমি শেখ হাসিনার লোক, অতএব আমি এখন গরিব থেকে ভোলা থেকে এমন বড় লোক হতে শুরু করব, ঢাকা শহরে আই উইল বি আ নোন পারসন। এই রাজনীতি আমরা চাই না। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে রাজনীতির সংজ্ঞাই পাল্টে গেছে, সেবামূলক কাজ থেকে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই লাভের অঙ্কটি, প্রফিটিয়ারিং পার্টটাকে কেটে দিতে হবে, এবং এখন দেশে যে অবস্থা, খুব বেশি মানুষ এর বিরোধিতা করবে না। আপনি একজন এমপির সুবিধা কেটে দেন, আপনি একজন এমপিকে বলুন সরকারের কার্যক্রমে সমাজের কল্যাণে ব্যয় করতে হবে, অথবা তার টাকা ব্যয় করতে হবে, অথবা মেধা ব্যয় করতে হবে, অথবা সময় ব্যয় করতে হবে, এবং তাকে যেন দেশের জনগণ জনপ্রতিনিধি হিসাবে দেখেন। দেখুন এখন তারা বলেন ক্ষমতায় যাই, অথবা আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। এটি একটি খারাপ শব্দ। আপনি বলুন দায়িত্ব, যে আমি 4 বছরের জন্য দেশের দায়িত্ব নিয়েছি। আপনি ভাবুন তো কয়জন লোককে আপনি পাবেন তখন, এবং তাদের যেন হুইসেলালা গাড়ি না থাকে, তাদের যেন চেলাচামুন্ডা না থাকে, তাদেরকে দেখলে যেন লোকে খামোখা উঠে না দাঁড়ায়। এই যে কালচারাল যে শিফট, এটা করতে হবে। কাজেই আমার মনে হয়েছে সুপারিশগুলো নিয়ে দারুণ আলোচনা হতে পারে, আপনার সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের যে চেতনার কথা আমরা বলছি তার সাথে সাযুজ্যপূর্ণ সুপারিশগুলো। আরেকটি সুপারিশ আলোচনা আনতে চাই, রাজনৈতিক দলে লেজুর বৃত্তির কোনো সংগঠন না রাখার সুপারিশ করা হয়েছে, কতটা জরুরি? এটি অত্যন্ত জরুরি, এটি একটি দারুণ সুপারিশ। এবং আপনি দেখেন আমার বাসার সামনে তাঁতি লীগ ছিল বনানীতে, তাঁতের সাথে বনানীর কি সম্পর্ক? আর তারপরে আমি লোকগুলোকে দেখা করতে গেলাম একদিন, তাদের সাথে তাঁতের বা বুননের কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো একটা পেশি শক্তি হিসাবে আবির্ভূত হয়। পাড়াতে আপনি দেখবেন তাদের অনেক দোকান তৈরি হয়, তারা ওখানে বসে সন্ধ্যার পরে আড্ডা দেয়, এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করে। রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন দরকার নেই। এমনকি স্টুডেন্টদের যে সংগঠন হবে তাকে যেন অরাজনৈতিক মনে হয়, তাকে যেন স্টুডেন্ট প্রাণ মনে হয়, সে যেন ছাত্রদের দাবি দাওয়া নিয়ে বেশি সোচ্চার হয় তার চেয়ে বেশি। যে দেখুন ওবায়দুল কাদের কি বলেছিলেন, যে ছাত্রলীগ নামলে 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। কি আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট। এইরকম ছাত্রলীগ আমরা চাই না, এরকম ছাত্র সংগঠন আমরা চাই না। আরেকটা জিনিস হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের যে শাখা, সেটি আপনি আইন করে বন্ধ করবেন এবং ওই দেশের সরকারকে চিঠি দিবেন যে এই নামে কোনো সংগঠন আত্মপ্রকাশ করলে তাকে আইনের আওতায় আনতে।
কেননা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেমনটি দেখেছি ছাত্র সংগঠনগুলোর পেশি শক্তি ভয়ঙ্কর ভাবে। আর আমরা তো এই সিদ্ধান্তটি নিচ্ছি আপনার এই যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটিকে মাথায় রেখে। ধরুন আপনি শিক্ষকদের সংগঠনটা ভাবেন, আওয়ামী লীগের শিক্ষক সংগঠন, বিএনপির শিক্ষক সংগঠন, এদের কাজ পড়ানো, এদের কাজ গবেষণা করা, এদের কাজ পিএইচডি করা, রাষ্ট্র তাকে সমস্ত সুবিধা দিচ্ছে। তাকে কি আওয়ামী লীগের দালাল হওয়ার জন্য রাষ্ট্র বিনিয়োগ করেছে? কাজেই আমরা 54 বছরে যা দেখলাম, এইখানে অঙ্গ সংগঠনের কোনো দরকার নেই। তাঁতি লীগ, কৃষক লীগ, গোর্খোদক লীগ অথবা দল, এগুলোর কোনোটাই প্রয়োজন নেই। পুলিশ সংস্কার কমিশন একটি সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় অংশ নেওয়া ৮৮.৭% মানুষ পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপর জোর দেন। তাই পুলিশকে স্বতন্ত্র কমিশনের অধীনে রাখার সুপারিশ করে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া পুলিশ বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। আমরা গণঅভ্যুত্থানের পর একটি নির্দিষ্ট বাহিনীর কথা যদি বলি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে পুলিশ বাহিনী, যেখানে আসলে চেইন অফ কমান্ড তো ভেঙে গেছেই এবং আস্থা জনগণের ধরে রাখাটা সেটিও এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভীষণ মাত্রায়। এবং আপনি জানেন যে 1,70,000 পুলিশের মধ্যে প্রায় 1,40,000 পুলিশ পালিয়ে গেছিলেন, যারা তাদের দায়িত্বে বা তাদের পোস্টে ফেরত আসার মতো কোনো নৈতিক সাহস তাদের ছিল না। প্রথমত তারা গণহত্যায় যুক্ত ছিলেন, দ্বিতীয়ত তারা আওয়ামী লীগের স্তাবক হিসাবে সমাজে বেঁচে ছিলেন, তৃতীয়ত গুম খুন করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করে তারা অনেক বেনজির হয়েছেন, হারুন হয়েছেন, মনিরুল হয়েছেন। আপনি চিন্তা করুন, আমরা ঠিক কালা জাহাঙ্গীর, মুরগি মিলন নামগুলো যেভাবে বলি ওইভাবে বেনজির, হারুন, মনিরুল বলি। অদ্ভুত, মানে পুলিশকে আপনি এভাবে ডাক নামে ডাকতে পারেন অথবা তাদের নিক নেমে ডাকতে পারেন, ভাতের হোটেলের হারুন। তার মানে আমরা কোথায় গিয়েছিলাম? পুলিশকে সংস্কার করা সবচেয়ে জরুরি। মেকশিওর করতে হবে পুলিশ যেন রাষ্ট্রের কর্মচারী হিসাবে ব্যবহার করেন, 1। 2 হচ্ছে তাদেরকে যেন দেখলে এবং তাদের ব্যবহারে পুলিশ মনে হয়, তার কাছে যেন আপনি নিরাপদ বোধ করেন, এবং তার ডালপালা কেটে দিতে হবে যাতে উনি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠতে না পারেন, দানব হয়ে উঠতে না পারেন। আজকে গাজীপুরে যেই পুলিশ থাকেন, নারায়ণগঞ্জে যিনি থাকেন, নরসিংদীতে যিনি থাকেন, তিনি 200-250 ফ্যাক্টরি থেকে নিয়মিত মাসোহারা পান। এগুলো আমরা সবাই জানি, এগুলো থেকে তাদেরকে বিচ্যুত করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হয়ে উঠবেন না। আপনি গত গণহত্যার সময় কি দেখলেন? ছাত্রলীগ সামনে, তার পেছনেই পুলিশ, অথবা পুলিশ সামনে, তার পেছনে ছাত্রলীগ। এই যদি দৃশ্য হয় তাহলে এই বাহিনীর সংস্কার সবচেয়ে জরুরি। আমি সেদিন একজনকে এও বলতে শুনেছি তাদের পোশাক নিয়েও ভাবতে হবে, কেননা এই পোশাকের দিকে তাকালে কিন্তু আমার মনে হয় 36শে জুলাইয়ের কথা। এই পোশাকের দিকে তাকালে মনে হয় যে গুম খুন করতেন, তারা বিনা বিচারে হত্যা করতেন, তারা মানুষ হত্যা করেছেন ক্রস ফায়ারের নামে। যেমন র্যাবের ব্যাপারেও আমাদের কিন্তু একই বক্তব্য। বাংলাদেশের ইমেজ পৃথিবীতে যদি কোনো বাহিনী নষ্ট করে থাকে সেটি হচ্ছে র্যাব, যাকে আমরা খুনি বাহিনী বলি। গত 5 মাসে কিন্তু তাদের কোনো সংস্কার আমরা দেখিনি। এই বাহিনীটিকে একটি বিশেষ প্রয়োজনে করা হয়েছিল, প্রয়োজনটি ফুরিয়ে গেছে। আপনি এখন বাহিনীটিকে, যেহেতু তারা যথেষ্ট কলঙ্কময় হয়েছেন, বাহিনীটিকে বিলুপ্ত করে দেন, যার যার বাহিনী তার দিকে চলে যাবেন। কেননা আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নেতৃত্বকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা ক্রস ফায়ারের নামে বাংলাদেশে যে তাণ্ডব করেছেন, যেই পরিমাণ মানুষকে খুন করেছেন, যে পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন, এটি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হতে পারে না। একই ঘটনা আমরা ডিজিএফআই এর ব্যাপারেও বলেছি যে হয়তো বাহিনীর সংস্থাটিকে আপনি বিলুপ্ত করতে পারবেন না, কিন্তু তাকে আপনি এমন করে সংস্কার করবেন সে যেন তার দায়িত্ব বুঝে নেয়, আর যেন কোনো আয়নাঘর তৈরি না হয়, আয়নাঘর যেন তৈরি না হয়। মিডিয়াতে নিউজকাস্টারদেরকে যেন তারা সারি সরবরাহ না করেছেন কোনো একটি চ্যানেলে, এবং তারা যেন ব্যাংকের এলসি কার নামে খোলা হবে কার নামে খোলা হবে না এটি দেখেন। তারা যেন রাজনৈতিক দল ভাঙা গড়ায় নিয়োজিত না হন, তারা যেন নির্বাচনের আগে কিংস পার্টি গঠনের ভূমিকা না নেন। এরকম আমি আপনাকে 100টি ফিরিস্তি দিতে পারবো যেটি ডিজিএফআই করেছেন এই দেশে। কাজেই আমরা এরকমভাবে সংস্কার চাই যাতে আগামীতে যেই নির্বাচিত হয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা, সেটি তো একেবারেই নিষিদ্ধ করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদেরও আমরা দিনের আলোতে আনতে চাই, গণমাধ্যমের কর্মকর্তাদেরকেও দিনের আলোতে আনতে চাই। তারা যদি মনে করে থাকেন তারা আরও বেশি অর্থবিত্ত চান, তাদের অন্য কাজ করতে হবে। গণমাধ্যমের পরিচয় গাড়িতে
এবং মনে অথবা সামাজিক পরিচয়ে উনি ব্যবহার করতে পারবেন না। মিডিয়া সংস্কার কমিশনকে আমি এমনটি বলেছি, আমার মতামত যে কারা মালিক হবেন এটি আপনি ঠিক করতে হবে। কেননা এখন যেটি হয়েছে, আমার 14টা 2 নম্বরই ব্যবসা আছে, আমি গণমাধ্যমের মালিক হয়ে গেলাম। তার আসলে কালচারাল হাইট নাই একটি টেলিভিশন চ্যানেল চালানোর, তার আসলে কালচারাল হাইট নাই একটি নিউজ পেপার চালানোর। কাজে এই লোকগুলোকে চিহ্নিত করে আমাদেরকে বিরত রাখতে হবে, তারা যেন ইম্প্যাক্টফুল কোনো বিজনেসে ইনভলভ না হতে পারেন। সংস্কার নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, তখন নির্বাচন নিয়ে আবার আমরা নানামুখী বিতর্ক দেখছি। স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে, সেটি নিয়েও বিতর্ক চলছে। সমাধান কোন পথে দেখেন, সেই প্রশ্নটি রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশপ্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশপ্রতীক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আশরাফ কায়সারের কাছে। জনাব আশরাফ কায়সার, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে সংস্কার নিয়ে তো আমরা নানামুখী আলোচনা দেখছি এবং এ মাসের শেষের দিকে আরও কয়েকটি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে, কিন্তু নির্বাচন ঘিরে তো বিতর্ক থামছেই না। এরই মধ্যে নতুন করে আমরা দেখছি যুক্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে। প্রথম কথা, 16 বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি, অতএব আমাদের ভোটগুলো কিন্তু চুরি হয়ে গেছিল, ভোটাধিকারগুলো, এবং মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, এটি কিন্তু ট্রু। এখন একেবারে কোনো কিছু ছাড়া নির্বাচন দিলে কিন্তু আপনি আবার একটি খারাপ নির্বাচনের দিকে যাবেন, যেখানে যিনি বিজয়ী হবেন তিনি কোনো কিছু তোয়াক্কা করবেন না। আমরা চাই একটা নির্ধারিত মাত্রায় প্রাইমারি লেভেলের সংস্কার করে, এই যে আপনি এতক্ষণ আমরা গত সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এগুলো আলাপ করছিলাম, তার সব কিছু হবে এটা আমি মনে করি না। কিন্তু এখান থেকে যদি প্রণিধানযোগ্য 3টি বা 5টি করে সংস্কার হয়, আপনি বাংলাদেশের চেহারা সত্যিকার অর্থে বদলে যাবে, আগের শাসনের বদলানো না। আচ্ছা, তাহলে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন? দেখুন, আমরা সব জায়গায় নির্বাচন চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাই, কলেজগুলোতে চাই, এমনকি আমরা উপজেলাতে চাই, ইউনিয়নে চাই, সব জায়গায় চাই। কিন্তু এখন ধারাক্রমটি কিভাবে হবে? প্রথমত আমরা একমত হতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনগুলো অরাজনৈতিক হবে, রাজনীতির কোনো প্রতীক থাকবে না, যেটি গত সরকার করেছিল। তারা তো দেশকে একটি বাকশালের দিকে নিয়ে যাচ্ছিল, যে এক দল থাকবে আর কোনো দল থাকবে না। ওই জায়গায় আওয়ামী লীগ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের স্বপ্ন। কোনো ব্যক্তির সাথে কথা বলে আমাদের তখন তাই মনে হতো। কিন্তু আমরা এখন নির্বাচন চাই। আর আপনি মনে রাখবেন, সবচেয়ে খারাপ নির্বাচিত প্রতিনিধিটিও অন্য যে কোনো প্রতিনিধির চেয়ে ভালো। আমরা বেসামরিক প্রতিনিধি দেখেছি, সামরিক প্রতিনিধি দেখেছি, অনির্বাচিত দেখেছি, কেউ ভালো না, নির্বাচিত লোকটি ভালো। কেননা তিনি জনগণের সাথে সম্পর্কিত, তার দুঃখে তার পাশে দাঁড়ান, তার সুখে আনন্দ করেন। তিনি কিছু চুরিচামারি করেন, সেটি আপনি কমিয়ে দিবেন, তখন দেখবেন যে তার এক ধরনের মানে নিজের প্রতিও সম্মান বাড়বে, ঘরেও তার সম্মান থাকবে। এখন ঘরে তার অতটা সম্মান নেই। কাজেই আমার মনে হয়েছে যে আপনি জাতীয় নির্বাচনটি জরুরি, কিন্তু স্থানীয় নির্বাচন করতে কোনো বাধা নেই। এখানেও খেয়াল করতে হবে যে নতুন কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এইসব ভাবা হচ্ছে কিনা, অন্যদের যেন এই সন্দেহ না হয়। এখন আমি আপনাকে ভেঙে বলি, বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করবে। এখন তারা দেখতে পাচ্ছে 10 মাস 11 মাসের মধ্যে নির্বাচন হলে তাদের সংগঠন নাই, কোথাও তারা দাঁড়াতে পারছে না, এখনো সুসংগঠিত না। এখন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কি সেই সংগঠন দাঁড় করানোর চেষ্টা কিনা, এটি খেয়াল করতে হবে। কিন্তু আমি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, অরাজনৈতিক প্রতীকে নির্বাচনের পক্ষে, জনপ্রতিনিধিদেরকে দেখতে চাই। তারপরে জাতীয় সংসদ নির্বাচন হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই উসিলায় আপনি জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে রাখতে পারবেন না। এমন একটি সংবাদ আমি সংবাদপত্র পড়ছিলাম যে বিগত সময়ে যত অনির্বাচিত সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছে, তারা সবাই আসলে ক্ষমতা দীর্ঘায়িত করার পথ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনকে বেছে নিয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যেহেতু ক্ষমতায় চলে যেতে পারলে এটি একটি প্রফিটিয়ারিং পজিশন, ওই জন্য যারাই যখন গিয়েছেন, সামরিক, আধা সামরিক, অন্তর্বর্তী, তত্ত্বাবধায়ক, এমনকি রাজনৈতিক, সবার মধ্যেই কিছু লোভ আমরা দেখতে পেয়েছি যে আর কিছুদিন থেকে গেলে কেমন হয়। এই সরকারের মধ্যেও দেখতে পাচ্ছি কোনো ব্যক্তির ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো, তারা চাইবেন এটিকে দীর্ঘায়িত করা যায় কিনা। আর স্থানীয় সরকার নির্বাচন করে তারা এক ধরনের রাজনৈতিক উচ্চাসা প্রকাশ করেন। তারা অনেক জনপ্রতিনিধি দেখতে পান, তারা মনে করেন যে হোয়াট ইফ এরা আমাদের সাথে জয়েন করলো। আর এই আশঙ্কা থেকেই কি বিএনপি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে? প্রথমত এই আশঙ্কাটি বিএনপির মধ্যে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র নেতাদের কারো কথায়, উপদেষ্টাদের কারো কথায় বিএনপির মনে হয়েছে বিএনপিকে পাশে রেখে
একটি ধারা তৈরির চেষ্টা শুরু হয়েছে। বাজারে কোনো কোনো ইন্ডিভিজুয়াল আছেন যারা খুব বেশি মানে দিনের আলোতে আসেন না, অন্ধকারের মানুষ, তারা কিন্তু আবার ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছেন বিএনপির বিপরীতে একটি স্রোত তৈরি করা যায় কিনা। তার সঙ্গে আপনি দেখেছেন জামাত ইসলামীর কিছু কিছু আস্ফালন, কিছু কিছু উচ্চাসা আমরা দেখতে পেয়েছি। কাজে বিএনপির একটি ধারণা হয়েছে যে বিএনপির প্যারালাল অথবা বিএনপিকে পাশে রেখে একটি রাজনৈতিক স্রোত তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে কিনা। আরেকটি জিনিস, দেশের যে পরিস্থিতি তাতে বিএনপির হয়তো এমন মনে হয়েছে যে জুন জুলাইতে বা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করে ফেললে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সবার জন্য ভালো হবে। আজকে আপনি যদি অর্থনীতির দিকে তাকান, বিনিয়োগের দিকে তাকান, এফডিআইয়ের দিকে তাকান, সবাই কিন্তু নির্বাচিত সরকার অথবা সময়কালের জন্য আপনাকে প্রশ্ন করছে। তৃতীয় হচ্ছে পালিয়ে যাওয়া শক্তি, এবং ভারত এমন দুর্ঘটনা কিছু ঘটাতে পারে কিনা যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি হয়। এই যে যারা লুকিয়ে আছে ঢাকা শহরে, মাঝে মাঝে শুধু উকি দেয় সোশ্যাল মিডিয়াতে, তারাও কিন্তু এরকম দুর্ঘটনার ভারতের প্রসঙ্গ যেহেতু একটু প্রশ্ন রাখতেই চাই। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। তার একদিন পরে আমরা দেখলাম যে বিএনপি এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে। কোনো সংযুক্তি রয়েছে কিনা? প্রথমত বলি যে ভারতের সফট ন্যারেটিভ, ভারতের প্রোপাগান্ডা, ভারতের উস্কানি ভারতীয় মিডিয়া এবং সরকারে এবং সীমান্তে কোনো ফল বয়ে আনেনি। এটি ভারতের জন্য চরম লজ্জার। ভারত 15 বছরে যেভাবে বাংলাদেশের সরকারটিকে, অনির্বাচিত সরকারটিকে সাপোর্ট দিয়ে গেছে এবং বাংলাদেশকে অনেকটা শোষণ করেছে, সেই জায়গাটি ভারত কন্টিনিউ করতে চেয়েছিল। 5ই অগাস্টকে ভারত গণনায় নেয়নি এবং তার যে স্পিরিট সেটিকে উপলব্ধি করতে পারেনি। ভারত প্রোপাগান্ডা করেছে জঙ্গিরা দেশ নিয়ে গেছে, প্রফেসর ইউনূস জঙ্গিদের নেতা, সংখ্যালঘু কার্ড খেলারও আমরা কার্ড খেলার চেষ্টা করেছে। এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এবং ভারতীয় সমর্থকরা কত ধরনের চরিত্রে বাজারে অবতীর্ণ হয়েছেন গত 5 মাসে। কাজে ভারতকে আমরা এখন টোনালিটির একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। সেনাপ্রধানের বক্তব্যে, পররাষ্ট্র সচিবের ঢাকা থেকে ফিরে যাওয়ার পরে ভারত এখন একটা কনস্ট্রাকটিভ সম্পর্কের দিকে যেতে চাচ্ছে। ভারত মেনে নিয়েছে যে আওয়ামী লীগের বাইরে বাজারের যে শক্তি আছে তারা কেউ নির্বাচিত হবে এবং তার সাথে ভারতকে কাজ করতে হবে। এবং সেই জায়গাটিতে বিএনপির যে জুলাই আগস্টের নির্বাচনের দাবি, তার এই অর্থে সম্পর্ক রয়েছে যে সবাই ভাবছে কত দ্রুত একটি নির্বাচিত সরকার বাংলাদেশ রাষ্ট্রে দেখা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সে সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব আশরাফ কায়সার আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।